আসসালামু আলাইকুম, স্বাগতম এডুকেয়ার 360-তে। আজ আমরা উপস্থিত হয়েছি কোষ এবং কোষের গঠন এই লেকচার সিরিজের সপ্তম লেকচারটি নিয়ে। তো আমরা আলোচনা শুরুর পূর্বেই একটু বলে নিই যে আমাদের এই লেকচারটিতে আমরা আলোচনা করছি কোষ ঝিল্লি নিয়ে, কিন্তু কোষ সম্পর্কে কিছু বেসিক ধারণা নিয়ে আমরা আলোচনা করেছি এর পূর্বের লেকচারগুলোতে। আপনারা যদি কেউ সেই লেকচারগুলো না দেখে থাকেন তাহলে দয়া করে উপরের কোনায় আই বাটনে ক্লিক করে লেকচারগুলো একবার দেখে আসবেন। তাহলে আজকের এই পড়াটি থেকে শুরু করে পরবর্তী পড়াগুলো বুঝতে সুবিধা হবে। তো আমরা এখন আলোচনা করছি কোষ ঝিল্লি নিয়ে। তো কোষ ঝিল্লি নিয়ে আলোচনার শুরুতেই আমি একটু বলতে চাই কোষ ঝিল্লির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে। আমরা জানি একটি উদ্ভিদ কোষের চারদিকে থাকে কোষ প্রাচীর। সেই কোষ প্রাচীরটির ঠিক পরপরেই বা ভেতরের দিকে থাকে কোষ ঝিল্লি। অর্থাৎ কোষ প্রাচীর এবং সাইটোপ্লাজম এই দুটি, এই যে এর মাঝে সাইটোপ্লাজম রয়েছে আর এইটি হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর এবং সাইটোপ্লাজম এই দুটির মাঝে যে জীবিত পর্দাটি রয়েছে সেটিকেই বলা হয় কোষ ঝিল্লি। তো আমরা জানলাম কোষ ঝিল্লি হচ্ছে জীবিত। আমরা আগে যেমন জেনেছিলাম কোষ প্রাচীর মৃত, কিন্তু এখন জানলাম কোষ ঝিল্লি জীবিত। অর্থাৎ কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মাঝে একটি জৈবিক কাজ সম্পাদন করতে পারে, অন্যটি পারে না। কোষ ঝিল্লি এটি বিভিন্ন রকম জৈবিক কার্যাবলী সম্পাদন করতে পারে, কিন্তু কোষ প্রাচীর কোনো রকম জৈবিক কার্যাবলী সম্পাদন করতে পারে না। তো আমরা জানলাম কোষ ঝিল্লিটি সজীব। এরপরে আমরা জানব এর আরেকটি বৈশিষ্ট্য, তা হলো কোষ ঝিল্লিটি সূক্ষ্ম এবং স্থিতিস্থাপক। এই সূক্ষ্ম গঠন নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং বিজ্ঞানীরা বিভিন্ন সময় গবেষণা করতে গিয়ে বিভিন্ন মতামতের সম্মুখীন হয়েছেন এবং তারা বিভিন্ন রকম মডেল উপস্থাপন করেছেন। এখন আমরা সেই মডেলগুলোর কয়েকটির সাথে পরিচিত হব এবং একটি মডেল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব লেকচারের শেষের দিকে। তো এরপরে আরেকটি বৈশিষ্ট্য, তা হলো কোষ ঝিল্লি হচ্ছে বৈষম্য ভেদ্য। এর ইংরেজি টার্মটি হলো সিলেক্টিভলি পারমিয়েবল। অর্থাৎ এটি সিলেক্ট করে দেয় কারা কারা ভেতরে প্রবেশ করতে পারবে কিংবা কোষের ভেতর থেকে বাইরে বের হতে পারবে। সবাইকে পারমিয়েবিলিটি তথা প্রবেশাধিকার দেয় না। সেজন্য এই ঝিল্লিকে বলা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। এরপরে তৃতীয় যে বৈশিষ্ট্যটি, তা হলো কোষ ঝিল্লি লিপোপ্রোটিন দ্বারা গঠিত। লিপোপ্রোটিন শব্দটি এসেছে লিপিড এবং প্রোটিন দ্বারা। সেই দুটি শব্দ যেগুলো এই কোষ ঝিল্লি গঠনে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে। এরপরে আমরা জানব কোষ ঝিল্লির কিছু গুরুত্বপূর্ণ নাম, যেগুলো থেকে প্রায়শই বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন চলে আসে। তো সেই নামগুলো সম্পর্কে তো প্রথমেই যে নামটি আলোচনা করব সেই নামটি দিয়েছিলেন বিজ্ঞানী কার্ল নাগেলি। তিনি সর্বপ্রথম কোষ ঝিল্লির এই নামকরণটি করেন। এই নামটি হচ্ছে প্লাজমা মেমব্রেন। এরপরে বিজ্ঞানী জে.কিউ প্লাওয়ার তিনি আরেকটি নাম দেন। সেই নামটি কি? সেই নামটি হলো প্লাজমালেমা। তো এই কোশ্চেনটিও অনেক সময় পরীক্ষায় দেখা যায় যে প্লাজমালেমা শব্দটি কে ব্যবহার করেন। এই শব্দটি প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী জে.কিউ প্লাওয়ার। তো অনেক বিজ্ঞানী কোষ ঝিল্লিকে বায়োমেমব্রেন বলতে বর্তমানে ইচ্ছুক। তো বায়োমেমব্রেন বলতে চাওয়ার কারণটি কি? তো আমরা জানি উদ্ভিদ কোষ কিংবা প্রাণী কোষ সকল কোষেরই কোষ ঝিল্লি থাকে, অর্থাৎ পুরো জীবজগতের বিভিন্ন কোষের এই কোষ ঝিল্লি দেখা যায়। অর্থাৎ এটি সমস্ত জীবে থাকায় এটিকে অনেক বিজ্ঞানী বায়োমেমব্রেনও বলতে চান। আমরা ঠিক একটু আগে যেমন আলোচনা করছিলাম যে কোষ ঝিল্লির গঠনটি অত্যন্ত সূক্ষ্ম। এই সূক্ষ্ম গঠন নিয়ে অনেক বিজ্ঞানী অনেক গবেষণা করেছেন এবং বিভিন্ন মতামতে পৌঁছেছেন। তারা মতামতগুলোকে বিভিন্ন মডেল আকারে উপস্থাপন করেছেন। আমরা তেমনই কয়েকটি মডেল নিয়ে এখন আলোচনা করব। তো প্রথম যে মডেলটি সেটি ছিল স্যান্ডউইচ মডেল। তা আমরা স্যান্ডউইচ সকলেই খেয়েছি। স্যান্ডউইচ এর দুটি একই উপাদানের মাঝে একটি অন্য উপাদান, এই জিনিসটিকে আমরা স্যান্ডউইচ বলি। তো এই স্যান্ডউইচ মডেলে যিনি প্রবক্তা তারা হলেন বিজ্ঞানী ড্যানিয়েল এবং ডেভসন। ড্যানিয়েল এবং ডেভসন তাদের এই স্যান্ডউইচ মডেলে বলেন কোষ ঝিল্লি হচ্ছে 2 স্তর বিশিষ্ট এবং এই কোষ ঝিল্লি মূলত প্রোটিন, লিপিড, প্রোটিন এরকম একটি স্যান্ডউইচের মতো আকারে থাকে।
সেজন্য তারা এটির নাম দিয়েছিলেন স্যান্ডউইচ মডেল। এরপরে রবার্টসন নামক আরেকজন বিজ্ঞানী তিনি এই কোষঝিল্লির অপর আরেকটি মডেল উপস্থাপন করেন। সেই মডেলটির নাম হলো ইউনিট মেমব্রেন মডেল, অর্থাৎ একক পর্দা মডেল। তো এই ইউনিট মেমব্রেন মডেল অনুসারে এই কোষঝিল্লিটি 3 স্তর বিশিষ্ট এবং এই 3টি স্তর হচ্ছে প্রোটিন স্তর, লিপিড স্তর এবং প্রোটিন স্তর। এই মডেলের প্রবক্তা বিজ্ঞানী রবার্টসন। এই কোশ্চেনটি অনেক সময় আসে যে ইউনিট মেমব্রেন মডেলের প্রবক্তা কে বা ইউনিট মেমব্রেন মডেলটি কে দিয়েছেন, তিনি হলেন বিজ্ঞানী রবার্টসন। তারপরেই আমরা আসি সবচেয়ে গ্রহণযোগ্য যে মডেলটি, সেই মডেলটি নিয়ে। সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলের আরও কিছু নাম রয়েছে, যেমন আইসবার্গ মডেল কিংবা ফ্লিপ ফ্লপ মডেল। তো এই ফ্লুইড মোজাইক মডেলটি সর্বপ্রথম দেন বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন। এই সিঙ্গার এবং নিকলসনের দেওয়া ফ্লুইড মোজাইক মডেল সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। এই মডেলটি তারা দেন 1972 সালে। এই মডেলটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব একটু পরেই। তো আরও দুটি মডেলের নাম আমাদের বইয়ে রয়েছে। সেই দুটি মডেল হলো বেনসনস মডেল, এই যে বেনসনস মডেল, এবং লিনার্ড এবং সিঙ্গারের মডেল। তো আমরা জানলাম কোষঝিল্লির গঠনের 5টি মডেল সম্পর্কে। তো আমরা এই মডেলগুলোর মধ্যে 1, 2, 3 এই 3টি নাম ভালো করে মনে রাখবো, কিন্তু অনেক সময় অ্যাডমিশন টেস্টে এমসিকিউতে দিয়ে দেয় যে নিচের কোনটি কোষঝিল্লি গঠনের মডেল নয়। তো সেক্ষেত্রে আমাদের যদি এই দুটি নাম জানা না থাকে তাহলে আমরা সমস্যায় পড়তে পারি। তো সেজন্য আমরা নাম দুটি জেনে রাখার চেষ্টা করব। তো মডেল 3টি হলো স্যান্ডউইচ মডেল, ইউনিট মেমব্রেন মডেল, ফ্লুইড মোজাইক মডেল। আর বাকি দুটো মডেল হলো বেনসনস মডেল এবং লিনার্ড ও সিঙ্গারের মডেল। তো আমরা যেমন বলছিলাম যে আমরা ফ্লুইড মোজাইক মডেল নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। তো আমরা আলোচনা শুরু করছি ফ্লুইড মোজাইক মডেল নিয়ে। ফ্লুইড মোজাইক মডেলটি সর্বপ্রথম উপস্থাপন করেন বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন। তারা দুজনে 1972 সালে এই মডেলটি উপস্থাপন করেন এবং তারা বলেন যে এই মডেল অনুসারে কোষঝিল্লি 2 স্তর বিশিষ্ট। লিপিড দ্বারা গঠিত 2টি স্তর, এটি বোঝাতে লিপিড বাই লেয়ার শব্দটি ব্যবহার করা হয়। বাই মানে 2, লেয়ার মানে স্তর, লিপিড বাই লেয়ার মানে লিপিডের 2টি স্তর। ফ্লুইড মোজাইক মডেলের আরও দুটি নাম রয়েছে। সেই নাম দুটি হচ্ছে ফ্লিপ ফ্লপ মডেল এবং আইসবার্গ বা হিমশৈল মডেল। সমুদ্রের ক্ষেত্রে যে বরফখণ্ডগুলো বা হিমশৈলগুলো থাকে সেই হিমশৈল মডেল। তো এমন নাম দেওয়ার কারণ কি তা আমরা কিছুক্ষণ পরে যখন গঠনটির চিত্র দেখব তখন বুঝতে পারবো। তো আমরা এই যে একটু আগে বলছিলাম লিপিড বাইলেয়ার, এই লিপিড সম্পর্কে কিছুটি জেনে আসি। লিপিডের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিডের গঠনটি অনেকটি এরকম। এই যে উপরের দিকে যে গোলাকার অংশটি, এটি হচ্ছে ফসফেট হেড, এটি পোলার। আর এরপরে ফসফেট হেডের পরে মাঝখানে যে অংশটি, এটি হচ্ছে গ্লিসারল। তারপরে রয়েছে দুটি লেজের মতো অংশ। এই লেজ দুটিকে বলা হয় ফ্যাটি অ্যাসিড টেইল বা ফ্যাটি অ্যাসিড লেজ। তো আমরা দেখছি যে একটি ফসফোলিপিডের গঠনে 3টি জিনিস রয়েছে। এই 3টি জিনিস কি কি? প্রথম জিনিসটি হচ্ছে ফসফেট হেড, দ্বিতীয়টি হচ্ছে গ্লিসারল এবং তৃতীয়টি হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেইল বা ফ্যাটি অ্যাসিড লেজ। এই ফসফেট হেড এটি পোলার মানে আমরা জানি এটি আয়নিত হয় বা আয়নিত অবস্থায় থাকে। আর ফ্যাটি অ্যাসিড টেইল এটি নন পোলার, অর্থাৎ এটি আয়নিত অবস্থায় থাকে না। তো আমরা জানি পানি একটি পোলার দ্রাবক এবং লাইক ডিজলভ লাইক এরকম একটি কথা রয়েছে, অর্থাৎ পোলার দ্রাবকে পোলার অংশটি আকৃষ্ট হবে আর অপোলার দ্রাবকে অপোলার অংশটি আকৃষ্ট হবে। তাহলে আমরা দেখছি যে হেড অংশটি হচ্ছে ফসফেট অংশটি কি পোলার, আর পানি H2O এই জিনিসটিও হচ্ছে পোলার। এটি পোলারিত হয়ে H+ এবং OH- দুটি আয়ন গঠন করে। তো পানি যেহেতু পোলার আর ফসফেট হেডও পোলার, তা আমরা জানি যে যেমন সে তেমন জিনিসকেই আকৃষ্ট করবে। এই পোলারকে আকৃষ্ট করবে, অর্থাৎ এই ফসফেট হেডটি পানির দ্বারা আকৃষ্ট হবে।
এর আরেকটি নাম তাই বলা যায় পানিগ্রাহী বা হাইড্রোফিলিক পার্ট। আর এরপরে যে টেইল অংশটি রয়েছে ফ্যাটি অ্যাসিড টেল, এটি আমরা জানি নন পোলার। তো পোলার দ্রাবক পানিতে এই নন পোলার ফ্যাটি অ্যাসিড টেলটি আকৃষ্ট হবে না, বরং বিকর্ষিত হবে। তো সেক্ষেত্রে বলা যায় এই ফ্যাটি অ্যাসিড টেলটি পানি বিকর্ষী বা হাইড্রোফোবিক। তো আমরা এখন ফ্লিপ ফ্লপ মডেল বা ফ্লুইড মোজাইক মডেলটি সম্পর্কে বিস্তারিত জানব। এটিকে ফ্লুইড মোজাইক মডেল বলা হচ্ছে কেন? এই যে এখানে লিপিডগুলো রয়েছে সেগুলো আসলে মুভেবল হওয়ার কারণে এটিকে দেখতে তরল পদার্থের মতো লাগে। সেজন্য এই তরল পদার্থের সাথে তুলনা করে এর নাম দেওয়া হয়েছে ফ্লুইডকে। কিন্তু মোজাইক কেন বলা হচ্ছে? আমরা যদি মোজাইক বিভিন্ন ছবির দিকে তাকাই তাহলে দেখব যে একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে বিভিন্ন রঙের বা বিভিন্ন ধরনের এর চিত্রের দ্বারা একটি ছবি তৈরি করা হয়েছে। অর্থাৎ উপর থেকে দেখলে এখানে বিভিন্ন উপাদান দেখা যাবে, যাকে একটি মোজাইক চিত্রের সাথে তুলনা করা যায়। সেজন্য এই মডেলটিকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল, অর্থাৎ তরলের মতো দেখতে মোজাইক মডেল। এরপরে আরেকটি নামে ডাকা হয়, তা হলো ফ্লিপ ফ্লপ মডেল। এটি কেন বলা হচ্ছে? এই যে আমরা এখানে লিপিডগুলো দেখছি, লিপিডগুলো মূলত এই লিপিডটি এই লিপিডের জায়গায় আসতে পারে, আবার এখানকার লিপিডটি এই পাশে চলে গিয়ে তার স্থান পরিবর্তন করতে পারে। অর্থাৎ তারা নিজেদের স্থান পরিবর্তন করতে সক্ষম। সেজন্য এটাকে ফ্লিপ ফ্লপ কথাটির মানে হচ্ছে স্থান পরিবর্তন বা উল্টানো বা কোনো কিছু উল্টে যাওয়া। তো সেক্ষেত্রে ফ্লিপ ফ্লপ মডেল বলা হচ্ছে কারণ এরা একে অন্যের জায়গায় স্থান পরিবর্তন করতে পারে। আরেকটি নামে ডাকা হয়, তা হলো আইসবার্গ মডেল। এই যে লিপিডগুলো আছে তার মাঝে মাঝে কিছু প্রোটিন দেখা যাচ্ছে। তো এই প্রোটিনগুলোকে বিজ্ঞানীরা সাগরে ভাসমান বরফ খণ্ডের সাথে তুলনা করেছেন। সাগরের বিস্তৃত পানির বা জলরাশির মাঝে থাকে কিছু বরফখণ্ড, ঠিক তেমনি বিস্তৃত লিপিড এর মাঝে রয়েছে কিছু প্রোটিন। এই প্রোটিনগুলোকে মূলত সেই বরফখণ্ডের সাথে তুলনা করে বিজ্ঞানীরা নাম দিয়েছেন আইসবার্গ বা হিমশৈল মডেল। এটি লিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। লিপিড বাইলেয়ার মানে এটি একটি লিপিডের লেয়ার এবং এটি আরেকটি লিপিডের লেয়ার। লিপিডের দুটি লেয়ার, সেজন্য বলা হচ্ছে লিপিড বাইলেয়ার। এরপরে এখানে আরও যে উপাদানগুলো রয়েছে তা হলো প্রোটিন। প্রোটিন মূলত থাকে তিন ধরনের। এক ধরনের প্রোটিন যারা এই যে সারফেস বরাবর থাকে, শুধুমাত্র এই সারফেস বরাবর থাকে, এভাবে সারফেস বরাবর থাকে, সেই ধরনের প্রোটিনগুলোকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। সেই প্রোটিনগুলোকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। আচ্ছা, আরেক ধরনের প্রোটিন থাকে যারা এই মাথা থেকে অপর প্রান্ত, অপর মাথা পর্যন্ত বিস্তৃত, কোষঝিল্লিটি পুরোটি ভেদ করে যায়। এই ধরনের প্রোটিনকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন। আরেক ধরনের প্রোটিন থাকে যারা লিপিডের মাঝে সম্পৃক্ত, দুইটি লিপিডের ভেতরে ঢুকে থাকে। এ ধরনের কিন্তু দুই প্রান্ত পর্যন্ত ছড়ায় না। এ ধরনের প্রোটিনগুলোকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। তো এই যে এটি হচ্ছে পেরিফেরাল প্রোটিন, এটি হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বিস্তৃত। আর এটি হচ্ছে লিপিডের মাঝে ঢুকে থাকা কিন্তু পুরোটি নয় এমন একটি প্রোটিন, এটিকে বলা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। তো প্রোটিন আমরা পেলাম তিন ধরনের, 1, 2, 3। এরপরে আরেকটি যে উপাদান পাওয়া যায় তা হলো, এটিকে বলা হয় কোলেস্টেরল। এই কোলেস্টেরল, এই যে এটি কোলেস্টেরল লিপিডের মাঝে মাঝে থাকে। এরপরে কিছু অংশে কার্বোহাইড্রেট দেখা যায়, এটা সব সময় বাইরের তলে। এটি হচ্ছে ভেতরের তল, এটি হচ্ছে বাইরের তল। বাইরের তলে সবসময় কার্বোহাইড্রেট দেখা যায়। তো এই কার্বোহাইড্রেটগুলো কিছু অংশ, এই যে এখানে যেমন একটি কার্বোহাইড্রেট লিপিডের সঙ্গে লেগে আছে, এটি একটি কার্বোহাইড্রেটের শৃঙ্খল। এই কার্বোহাইড্রেটটি লিপিডের সঙ্গে লেগে আছে, এজন্য একে বলা হয় গ্লাইকোলিপিড। গ্লাইকো শব্দটি এসছে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট থেকে, আর লিপিড আসছে লিপিড থেকে। তো গ্লাইকোলিপিড। আর এখানেও এটি একটি কার্বোহাইড্রেট চেইন, এটি যুক্ত আছে একটি প্রোটিনের সাথে, সেজন্য এটিকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এটি হচ্ছে গ্লাইকোলিপিড, এটি হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন দুটিকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স।
ক্যালিক্স। তো এই ছিল আমাদের একটি কোষ ঝিল্লির ফ্লিপ ফ্লপ মডেল বা ফ্লুইড মোজাইক মডেলের সূক্ষ্ম গঠন। এখন আমরা জানব ঝিল্লির কিছু গাঠনিক উপাদানের পরিমাণ নিয়ে। একটি কোষ ঝিল্লির শুষ্ক ওজনের 75 ভাগই থাকে লিপিড। শুষ্ক ওজনের 75 ভাগই থাকে লিপিড। এই লিপিডগুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকে ফসফোলিপিড। এখন এই যে ফসফোলিপিডগুলো থাকে সেগুলোকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। 5টি ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে সরল, বাকি 4 ভাগ হচ্ছে জটিল। সরলটি হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড আর জটিলটি হচ্ছে লেসিথিন সহ অন্যান্য কিছু জটিল ফসফোলিপিড। লেসিথিনই প্রধান। তো একটি স্পেশাল জিনিস যে পেঁয়াজ কোষের ঝিল্লিতে আরএনএ পাওয়া যায়। পেঁয়াজ কোষের ঝিল্লিতে আরএনএ পাওয়া যায়। এই ছিল আমাদের ফ্লুইড মোজাইক মডেল নিয়ে আলোচনা। তা আমরা এখন একটি কোষ ঝিল্লির কাজ সম্পর্কে জানব। কোষ ঝিল্লি কী কী কাজ করে। তো আমরা যদি কোষ ঝিল্লির প্রথম কাজটি জানতে চাই, যেহেতু একটি আবরণী, অবশ্যই এটি প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করবে। প্রতিকূলতা থেকে রক্ষা করবে। দ্বিতীয় কাজটি হলো এরা বিভিন্ন বস্তুর যাতায়াত রক্ষা করে। আমরা এই যে এখানে গঠনটি দেখছি, গঠনের মধ্যে কিছু প্রোটিন রয়েছে যারা প্যাসেজ হিসেবে কাজ করে বা কোনো কিছুর প্রবেশ পথ হিসেবে কাজ করে। এই প্রবেশ পথগুলো বিভিন্ন জিনিস ভেতরে আদান প্রদান নিয়ন্ত্রণ করে। তো কোষ ঝিল্লির আরেকটি কাজ বিভিন্ন বস্তু আদান প্রদান। বস্তু আদান প্রদান। তারপরে এই কোষ ঝিল্লিটি বিভিন্ন এনজাইমের ধারক হিসেবে কাজ করে। বিভিন্ন এনজাইমের ধারক। এনজাইমের ধারক হিসেবে কাজ করে। চতুর্থ যে জিনিসটি তা হলো এরা বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। এর অর্থ কী? আমরা যদি একটি আরবিসিকে চিন্তা করি, আরবিসির প্লাজমা মেমব্রেনে যে অ্যান্টিজেনগুলো রয়েছে সেগুলোর দ্বারা আমরা ব্লাড গ্রুপিং করে থাকি। অর্থাৎ এই কোষ ঝিল্লির একটি অংশ থেকে আমরা তথ্য নিয়ে একটি ব্লাড গ্রুপ নির্ধারণ করছি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কোষ ঝিল্লি তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। পঞ্চম যে জিনিসটি বিভিন্ন বৃহৎ অণু, একসাথে বললে বৃহদাণু সংশ্লেষণ করে। বিভিন্ন বৃহদাণু সংশ্লেষণ করে। তারপরে ষষ্ঠ যে জিনিসটি তা হলো বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বন্ধন। আমি এর আগেই বলেছি এর গায়ে কিছু রিসেপ্টর থাকে। এই রিসেপ্টর দিয়ে এরা পরস্পরের সাথে একসাথে যুক্ত হতে পারে কিংবা বিভিন্ন ধরনের বৃদ্ধি ও চলন নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি পারস্পরিক বন্ধন নিয়ন্ত্রণ। এবং আরেকটি কাজ হচ্ছে বৃদ্ধি ও চলন নিয়ন্ত্রণ। বৃদ্ধি ও চলন নিয়ন্ত্রণ। এগুলো হচ্ছে কোষ ঝিল্লির কাজ। আর আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ পুরো লেকচারটি দেখার জন্য। আমাদের পরবর্তী লেকচারগুলো আপনার লিঙ্কে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।